নাথিং টু ওয়ারি। আচ্ছা, আমি শেয়ার করি। দুটো জিনিস আমাকে একটু কেউ কনফার্ম করবে। একটা হচ্ছে যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আর রেকর্ডিংও ভয়েস হচ্ছে। শোনা যাচ্ছে, রেকর্ডিংও হচ্ছে, হ্যাঁ স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, বায়ো ফার্টিলাইজার আমাদের এসিসি তে পেপার আছে, 2 ইউনিট 2 ক্রেডিটের পেপার, খুব একটা বেশি না, কিন্তু স্কিল পড়তে তো হবে আমাদের। তো আমরা সেটা পড়বো। আমি নোটস তোমাদের দিয়েছি এবং আমি শিওর যে তোমরা কেউই নোটস গুলো পড়োনি। তো ইটস ওকে, আমরা দেখি কি পড়া যায়। একটু মোটামুটি শিখে নিলে কিন্তু এই 2 ক্রেডিট এর পেপার, 2 ক্রেডিটও কিন্তু কম নয়। তো বাট স্টিল আমাদের পড়তে তো হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখো বায়ো ফার্টিলাইজার আমি তোমাদের সুবিধার্থে ডেফিনেশন ইত্যাদি দিয়েছি, এগুলো কিন্তু খুব যে মানে একটা বিশাল কিছু জিনিস এরকম না। জৈব সার আমরা আশেপাশেই অনেক জিনিস দেখতে পাই। কিছু উদাহরণ আমি তোমাদের দেব, ঠিক আছে? বেসিক্যালি ধরো মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কম্পোনেন্ট অফ বায়ো ফার্টিলাইজার, ঠিক আছে? জীবাণু, আহ, সপ্তর্ষি, ঠিক আছে? এই যে আমাদের যে মাটিতে, সয়েলে, ঠিক আছে, বা বিভিন্ন উদ্ভিদের সঙ্গে অ্যাসোসিয়েশনে যে মাইক্রো অর্গানিজম থাকে, তো দে আর এ সোর্স অফ দিস বায়ো ফার্টিলাইজার। তারা কিন্তু এই ধরনের বায়ো ফার্টিলাইজারের সোর্স, ঠিক আছে? কিছু একটু উদাহরণ আমরা দেখি। মাইকোরাইজাল ফাঙ্গি, মানে আমরা জানি ধরো কোনো একটা জায়গায় কিচ্ছু নেই, পুরো ব্যারেন, ফাঁকা, পুরো রক্স রয়েছে, শুধু রক্স রয়েছে, ঠিক আছে? সেইখানে কিন্তু দেখা যায় যে অনেক ফাঙ্গাস কি করছে, সেই রক গুলোকে ভেঙে 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 মাটি তৈরি করছে। মানে তাদের, ওরা তো স্যাপ্রোফাইট, ওদের মধ্যে এমন লাইফ করা জুস থাকে যে ওইগুলোকে ভেঙে কিন্তু ওরা আহ, 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 মাটি তৈরি করতে পারে। তো এই ধরনের ফাঙ্গাস, দে আর ভেরি গুড, and they live in association with higher plants, mycorrhiza, or they live in association with algae. The function of lichen, the function of fungus is to collect or absorb nutrition from the soil. ওরা কিন্তু সয়েলের থেকে খুব ভালো মিনারেল, হ্যাঁ, আর অর্গানিক ম্যাটার অ্যাবজর্ব করে নিয়ে প্লান্টকে বা অ্যালগিকে দিতে সক্ষম, ঠিক আছে? এছাড়া কি বিভিন্ন ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কি কাজে করে না, আমরা জানি যে আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার ব্যাপারে শুনেছি যে অনেক ব্যাকটেরিয়া আছে, তারা কিন্তু জৈব পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সিং করতে পারে। আদারওয়াইজ নাইট্রোজেনের সোর্স কি সয়েলে? তোমার নাইট্রোজেনের সোর্স সয়েলে কি, কে বলবে আমায়? কেউ বলতে পারবে? এই যে যেখানে চাষবাস হয় সেখানে নাইট্রোজেন কিসের মাধ্যমে সয়েলকে দেওয়া হয়? এনি ওয়ান অফ ইউ? ওকে, ফরগেট ইট, আমি বলে দিচ্ছি। ইউরিয়া সার, আমরা সবাই জানি যে ইউরিয়া সার, এবং তাতে প্রচুর সরকার ভর্তুকিও দেয়, সাবসিডিও দেয়। তো সেটা কিন্তু ব্যবহার করা হয় জাস্ট বিকজ টু গিভ নাইট্রোজেন টু দ্য সয়েল। বাট দেন তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের যাদের বাড়িতেই হয়তো চাষবাস হয়, বা চাষের জমি আছে বাড়িতে, বা আশেপাশে চাষের জমি আছে। তো তারা, তোমরা এগুলো অবশ্যই জানবে যে অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের ফলে কিন্তু মাটির যে কেমিক্যাল কম্পোজিশনটা সেটা নষ্ট হয়ে যায়, অনেক সময় খারত্ব বেড়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে আর কি। তো এর থেকে আমরা যদি জৈব পদ্ধতিতে কোনোভাবে নাইট্রোজেন ফিক্স করতে পারি মাটির মধ্যে, সেটি কিন্তু অনেক উপদেয় হয়, হ্যাঁ, অনেক বেটার একটা প্রসেস হয়। তো বিভিন্ন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে, সাইনো ব্যাকটেরিয়া। যেমনি ফাঙ্গাসের মেন কাজ আমরা দেখি যে প্লান্টের সঙ্গে, প্লান্ট রুটসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে মাইক্রোরাইজাল ফাঙ্গি, এবং তারা কি করছে, তারা মিনারেল উইথড্র করতে সাহায্য করছে ফ্রম দ্য সয়েল, অর্গানিক ম্যাটার এক্সেট্রা। কিন্তু সাইনো ব্যাকটেরিয়া আমরা দেখি দে আর মেনলি নোন ফর দেয়ার এবিলিটি টু ফিক্স নাইট্রোজেন বায়োলজিক্যালি। বায়োলজিক্যালি তারা মাটিতে নাইট্রোজেন ফিক্স করবে। তোমরা বলবে স্যার দরকারটা কি? আমাদের অ্যাটমসফিয়ারে তো 78% নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে নিয়ে নিলেই তো হয়। না, আমরা বলো, মানে আমরা যারা প্রাণী এবং উদ্ভিদ, আমরা কেউই N2, মানে ডাই অ্যাটমিক নাইট্রোজেন, যেটা আর কি অ্যাটমসফিয়ারে পাওয়া যায়, সেটাকে অ্যাবজর্ব করতে বা ব্যবহার করতে পারি না।
that is not possible for us. Okay, so what do we take the nitrogen from? The nitrogen, that N2 nitrogen is fixed as ammonia, then it is converted to nitrite, nitrate, etc. absorbing by the plant সেটাকে absorb করছে। এই যে পুরো প্রসেসটা, either we can directly give the urea which is then broken down into ammonia, or কিন্তু সেই ইউরিয়াটা কিন্তু কমপ্লিটলি কেমিক্যালি সিনথেসাইজ। ওকে, তো সেটা কিন্তু নর্মাল যে সয়েল টেক্সচারটা আছে, সয়েল পিএইচ, সয়েলের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এগুলো কিন্তু নষ্ট করে দেবে। তার ফলে কিন্তু ভবিষ্যতে চাষবাসে অনেক সমস্যা হবে। তাই জন্য যদি কোনো জৈব উপাদানের সাহায্যে আমরা নাইট্রোজেন বাড়াতে পারি, সেটা কিন্তু অলওয়েজ দ্যাট ইজ মোর অ্যাকচুয়ালি রেকমেন্ডেবল। তো এইরকম আর কি আমরা সাইনোব্যাকটেরিয়া দেখতে পারি। একটা আমরা মাইক্রোরাইজাল ফাঙ্গি দেখলাম, তারা কি থাকে, তারা হচ্ছে গিয়ে প্লান্টের সঙ্গে, প্লান্ট রুটসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে এবং মাটির থেকে, অর্গানিক ম্যাটারের থেকে মিনারেলস তারা এক্সট্রাক্ট করে। সাইনোব্যাকটেরিয়া তাদের কি কাজ করে, তারা হচ্ছে নাইট্রোজেন ফিক্স করে। এছাড়াও একাধিক ধরনের ব্যাকটেরিয়া থাকে যাদের কাজ আমরা এক্ষুনি দেখবো, হয় নাইট্রোজেন ফিক্সেশন সয়েলের মধ্যে বা ফসফেট সলিউবলাইজেশন। আমরা জানি যে ফসফেট কিন্তু মানে এমনিতে অ্যাটমসফিয়ারে পাওয়া যায় না, তার কোনো গ্যাসিয়াস সাইকেল নেই, কিন্তু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে কিন্তু অত্যাবশ্যক প্লান্টের গ্রোথের জন্য বা যে কোনো চাষবাসের জন্য। তাহলে কি হচ্ছে, এই যে ফসফেটটা, দ্যাট ইজ নট অ্যাভেলেবল ইন দ্য অ্যাটমসফিয়ার। সো ওয়্যার ডু উই গেট ইট ফ্রম? ইট ইজ অ্যাকচুয়ালি, ইট হ্যাজ গট আ সেডিমেন্টারি সাইকেল, মানে শিলা বা রক্স এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে রক্সের থেকে তো ডাইরেক্ট গাছ সেটাকে নিতে পারবে না, ইট হ্যাজ টু বি সলিউবলাইজ। হ্যাঁ, মানে রক্সের থেকে মাটিতে এলো, এবার এটাকে সলিউবলাইজ করতে হবে, সলিউবল ফর্মে কনভার্ট করতে হবে, যেখান থেকে কিন্তু ধরো ক্যালসিয়াম ফসফেট হয়ে আছে। হ্যাঁ, ভেরি কমন, রক্সের মধ্যে পাওয়া যায়। রক্স উইদার করলো, ভেঙে গেল, মাটি তৈরি হলো, তার মধ্যে ক্যালসিয়াম ফসফেট আছে। কিন্তু ক্যালসিয়াম ফসফেট কিন্তু জলে গুলবে না, ঠিক আছে, এবং জলে যদি যে জিনিস সলিউবল নয়, প্লান্ট কিন্তু সেই জিনিসটা আপটেক করতে পারবে না। সো হোয়াট ডু উই হ্যাভ টু ডু? We have to use some phosphate solubilizing bacteria that will solubilize the calcium phosphate within the soil. Now this phosphate in a soluble form could be taken up by the plants. So these are phosphate solubilizing bacteria which also act as biofertilizer. এছাড়া কি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আমরা জানি রাইজোবিয়াম, এই একটার নাম তো আমরা সবাই শুনেছি, রাইজোবিয়াম আর অ্যাজোটোব্যাক্টার। ঠিক আছে, রাইজোবিয়াম এবং অ্যাজিটোব্যাক্টার এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। আমরা যেমনি ফসফরাস দেখলাম যে সয়েলের ফসফরাসটাকে সলিউবল ফর্মে কনভার্ট করছে এবং সেই জিনিসটাকে প্লান্ট আপটেক করছে, তেমনি পটাশিয়াম, পটাশিয়ামও কিন্তু বেশিরভাগই ইনসলিউবল সল্ট ফর্মে থাকে। যেমনি ধরো মাইকা বা অভ্র, ঠিক আছে, যেটা আমরা ধরো আবিরে ব্যবহার হয় বা অনেক কিছুতে ব্যবহার হয়, সে অভ্রের মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম আছে, কিন্তু সেই পটাশিয়ামটা তো আমরা নিতে পারছি না, মানে গাছ নিতে পারছে না। এইটা মনে রাখতে হবে, আমাদের যে নাইট্রোজেন, পটাশিয়াম কিংবা ফসফরাস, সেগুলো আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? আমরা কিন্তু খাবারের মাধ্যমে পাচ্ছি। আমরা আকাশ থেকেও নিতে পারছি না বা কোনো শিলার থেকেও নিতে পারছি না, আমরা প্লান্টের খাচ্ছি, গাছপালা খাচ্ছি, খাদ্যশস্য খাচ্ছি এবং অন্যান্য অ্যানিমালদের খাচ্ছি, যাদের কাছ থেকে কিন্তু আমরা এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি পাচ্ছি আর কি। তাহলে সেই যে পটাশিয়ামটা, সেটা ইনসলিউবল ফর্মে ছিল তার মধ্যে না অভ্রের মধ্যে, ঠিক আছে, এইবারে সেটাকে সলিউবলাইজ, পটাশিয়াম সলিউবলাইজিং ব্যাকটেরিয়া আছে। তাহলে এই যে ইনসলিউবল সল্টস অফ পটাশিয়াম, হ্যাঁ, এই যে ইনসলিউবল সল্টস অফ পটাশিয়াম তোমার মাটির মধ্যে আছে, সেইটাকে সেখান থেকে পটাশিয়ামকে সলিউবলাইজ করে দিচ্ছে জলে, এবং সেই পটাশিয়ামটা কিন্তু এই ধরনের গাছের রুট আপটেক করছে। তো দিজ আর known as potassium solubilizing bacteria. Is it okay? যেটা insoluble potassiumকে solubilize করছে and that is being taken up by your roots of the plant. Okay. Next go to the next slide. এখানে আমরা কিছু টাইপস অফ বায়োফার্টিলাইজার, মানে এই স্লাইডটায় মেইনলি যেটা এক্সপ্লেন করেছি সেটা হচ্ছে বিভিন্ন বায়োফার্টিলাইজার যেটা
নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। ওকে, তো নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে এরকম ডিফারেন্ট বায়োফার্টিলাইজার আমরা কয়েকটা আলোচনা করি। রাইজোবিয়াম আমরা সবাই জানি যে ছোলা, ঠিক আছে, যে কোনো লেগুমিনাস প্লান্ট, মানে শুধু ছোলা না, যে কোনো ধরনের ডাল, মুগ ডাল, মুসুর ডাল ইত্যাদি, বা বিন, ঠিক আছে, যে বিন আমরা খাচ্ছি বা মটরশুঁটি আমরা খাচ্ছি, তাদের যে রুটস গুলো আছে, হ্যাঁ, যে কাণ্ড, সেখানে এরকম নডিউল, গোল 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 নডিউল তৈরি করে রাখে, তার মধ্যে এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু পাওয়া যায়। এরা কিন্তু একটা সিম্বায়োটিক, বা আরো ভালোভাবে বলে গেলতে গেলে একটা মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশনের সাথে আছে। এর আগে যে কথাটা আমি বলছিলাম, ধরো মাইকোরাইজাল ফাঙ্গি, হ্যাঁ, ওটাও কিন্তু একটা মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশনে আছে। কিভাবে মিউচুয়ালিস্টিক? না, ফাঞ্জাইটা কি করছে, যে সে যা মিনারেলস ইত্যাদি দরকার গাছটার, সেটাকে সে মাটির থেকে শুষে নিয়ে গাছটাকে দিয়ে দিচ্ছে। গাছটা পরিবর্তে কি দিচ্ছে? ফাঞ্জিটাকে একটা থাকার জায়গা দিচ্ছে, গাছের রুটটা, প্লাস ওই ফাঞ্জাইটাকে ফটোসিনথেসিসের মাধ্যমে, সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ যে খাবারটা তৈরি করছে, সেই খাবারটাও কিন্তু ওই ফাঞ্জাইকে দিচ্ছে। ঠিক আছে, তাহলে একটা মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন, মানে তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখবো। এখানে যে আমাদের রাইজোবিয়াম, দিস অলসো স্টেজ ইন আ mutualistic association. Okay, this also stays in a mutualistic association with leguminous plant. Why? Because ও কিন্তু প্লান্টের জন্য নাইট্রোজেনটাকে ফিক্স করে দিচ্ছে, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে, বদলে প্লান্টের থেকে কিন্তু ও থাকার জায়গা, খাবার ইত্যাদি সব পাচ্ছে, কারণ প্লান্ট সালোক সংশ্লেষ করে খাবার বানিয়ে দেবে, আর প্লান্টের যে রুট নডিউলস আছে তাতে কিন্তু থাকার জায়গাটা পাচ্ছে। এইবারে কিন্তু সবসময় এটা নেসেসারি নয় যে এই ধরনের মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশনে থাকে। এখানে আমি তোমাদেরকে একটা টার্ম ইন্ট্রোডিউস করব, উইচ ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট টার্ম, দ্যাট ইজ নোন অ্যাজ রাইজোস্ফিয়ার। ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ রাইজোস্ফিয়ার। এই রাইজোস্ফিয়ার কথাটার মানে হচ্ছে যে একটি গাছ, তার কাণ্ড, মানে তার রুট আছে, তো তার রুটের যে আশেপাশের যে জায়গাটা, সেইটাকে বলা হয় গিয়ে হচ্ছে রাইজোস্ফিয়ার, যে মাটিটা, ঠিক আছে, সেই মাটিটায় তার একটা গাছের যে রুট, তার আশেপাশে যে মাটিটা রয়েছে, সেখানে কিন্তু আমরা একাধিক ধরনের ব্যাকটেরিয়াকে দেখতে পাই। দ্যাটস আ ভেরি রিচ সোর্স অফ ব্যাকটেরিয়া অর অফ আদার সেকেন্ডারি মেটাবলিক প্রোডাক্ট, ঠিক আছে, এই রাইজোস্ফিয়ারে পাওয়া যায়, যার কিন্তু ডাইরেক্ট রোল থাকে উইথ প্লান্ট গ্রোথ। ঠিক আছে, অ্যাজোস্পিরিলাম এরকম একটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যারা কিন্তু হায়ার প্লান্ট, যারা মানে অ্যাঞ্জিওস্পার্ম, তাদের যে রুটের আশেপাশে যে মাটিটা আছে সেখানে পাওয়া যায়। ঠিক আছে, প্লান্টের যে এক্সোডাইট, মানে প্লান্ট তো ওই রুটের আশেপাশের জায়গায় কিছু নিজের নির্যাস, যেটাকে আমরা বলি, সে নির্যাসকে ক্ষরণ করছে, ঠিক আছে, সেইটার ওপর ওই ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকে, সেই প্লান্ট, গাছপালা, উদ্ভিদের ওই নির্যাসটি ও খাদ্য হিসেবে ব্যবহার করছে ব্যাকটেরিয়া গুলো। এবং কি হচ্ছে, যে বদলে ও নাইট্রোজেন ফিক্স করে দিচ্ছে মাটিতে, যে নাইট্রোজেনটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে ওই গাছগুলো। এটা হচ্ছে লুজ অ্যাসোসিয়েশন, মানে একেবারে রুটের মধ্যে গিয়ে থাকছি তা না, তবে আশেপাশে থাকছি, আমিও তোমার জন্য নাইট্রোজেন ফিক্স করছি, তুমিও আমার জন্য খাবার দিচ্ছ। এগুলোকে বলে অ্যাসোসিয়েটিভ মিউচুয়ালিজম, এক ধরনের ইন্টারাকশন। এছাড়াও শুধু ব্যাকটেরিয়াই নয়, অনেক সাইনোব্যাকটেরিয়াও আছে। আমি তোমাদের যেটা একটা খুব সুন্দর উদাহরণ দিই, তোমাদের মধ্যে কেউ তো আমার ইয়েতে গেলে না, এখন অব্দি তো যাওয়াই হলো না, আমাদের নিমপিট। নিমপিট গেলে তোমরা দেখতে যে বড় বড় চৌবাচ্চায় এরকম অ্যাজোলা ফার্ন, ফার্ন গাছ, সেই ধরনের ফার্ন এরকম বড় বড় চৌবাচ্চায় জলের ওপর ভাসছে। এগুলো খুব প্রোটিনেশিয়াস খাবার, এই অ্যাজোলা ফার্ন। ঠিক আছে, এগুলো ঘোড়া টোড়াকে খাওয়ানো হয় আর কি, তাদের শরীরে মানে নাইট্রো, মানে প্রোটিন প্রোডাকশন বা অন্যান্য যে নিউট্রিয়েন্ট আছে সেগুলো সাপ্লাই এর জন্য। এই অ্যাজোলা ফার্নের মধ্যে অ্যানাবিনা বলে এক ধরনের সাইনোব্যাকটেরিয়া থাকে। এই সাইনোব্যাকটেরিয়া গুলো কি করে, না এরা কিন্তু আবার নাইট্রোজেন ফিক্স করতে সাহায্য করে। তো অ্যানাবিনা ইজ দ্য সাইনোব্যাকটেরিয়া which resides in association with azolla fern and they help in nitrogen fixation. এছাড়াও ফ্রি লোভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াও আছে, যেটা কোনোভাবেই কোনো প্লান্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু এমনি মাটির মধ্যে আছে, এবং কাজ হিসেবে তারা কিন্তু নাইট্রোজেন ফিক্স করছে। কিছু স্যাপ্রোফাইটিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে যারা ডেড,
হ্যাঁ, মানে মৃত যে ডেড বডি বা গাছের পাতা পড়ে গেছে, গাছের ডেড প্লান্ট, হ্যাঁ, ডেড লিভ ইত্যাদি যেগুলো পচন ধরেছে সেইগুলো নির্যাস থেকে নিজেদের খাদ্য গ্রহণ, ডেড বডি অফ অ্যানিমালস, প্লান্টস এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো নির্যাস থেকে যারা নিজের খাদ্য গ্রহণ করে তাদেরকে বলে স্যাপ্রোফাইট। ফানজাই, ফাঙ্গাস এগুলো সবই স্যাপ্রোফাইট হয়। তো সেই ধরনের কিছু স্যাপ্রোফাইট অ্যানারোবিক, মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে গ্রো করে না, এমন ব্যাকটেরিয়া, কিছু নাম ক্লস্ট্রাডিয়াম বলো বা তুমি ইয়ে ব্যাসিলাস পলিমিক্সিন বলো, ঠিক আছে, এরাও কিন্তু বিভিন্ন টাইপের নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, ঠিক আছে। তারপর বেইজারিং কি বলো, ভেরি ভেরি ফেমাস ব্যাকটেরিয়া, ওকে, দে অলসো হেল্প ইন নাইট্রোজেন ফিক্সেশন, ওকে। তবে মোস্ট কেসেসে দেখা যায় যে প্রথম যে দুটো উদাহরণ দিলাম, একটি হচ্ছে গিয়ে যে কোনো লেগুমিনাস প্লান্টের রুটে নডিউল তৈরি করছে, হ্যাঁ, রাইজোবিয়াম, এবং আরেকটি হচ্ছে হায়ার প্ল্যান্ট মানে আনজিওস্পার্মসের রাইজোস্ফিয়ার, যেটা মানে রুটের আশেপাশের যে মাটিটা তার মধ্যে থাকছে অ্যাজোস্পিরিলাম। এই দুটো হচ্ছে গিয়ে সব থেকে এফেক্টিভ বায়ো ফার্টিলাইজার হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু অনেক ধরনের বায়ো ফার্টিলাইজার আছে, আমরা ডিসকাস করবো, তো তোমরা দেখবে এইগুলো কিন্তু খুব পড়তেও হবে তা না, একটু যদি মন দিয়ে শোনো তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যায়, কারণ এগুলো আমরা সবই জানি, ঠিক আছে। বায়ো কম্পোস্ট, ঠিক আছে, এইটা 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 তো আমরা সবাই জানি যে ধরো তরকারি খোসা, তরকারি মানে রান্নাঘর থেকে যেগুলো তরকারির খোসা মোসা ইত্যাদি একটা জায়গায় রেখে দিলাম, কিংবা সুগার সুগার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে যেখানে আখ, আখ তো আখের থেকে যেখানে চিনি বানানো হয়, তো বাইরের যে চিবড়ে টিবড়ে সেগুলোকে তো ফেলে দেওয়া হয়, ঠিক আছে। এইগুলোকে ডিকম্পোজ করে নিই, মানে কিভাবে সিম্পল ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হবে, ঠিক আছে। এই ডিকম্পোজিশনটা হওয়ার পরে আমরা কি করছি, এটাকে মাটিতে দিয়ে দিতে পারি, মানে এই যে ধরো তরকারির খোসা মোসা ইত্যাদি, তারপরে হচ্ছে এই যে সুগার ইন্ডাস্ট্রি থেকে খুব ভালো, মানে এটা ভীষণ ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ, আর কি সুগার ইন্ডাস্ট্রি থেকে আখের যে চিবড়ে টিবড়ে সেগুলোকে রেখে দিলাম, তো কিছু ব্যাকটেরিয়া এবং ফানজাই যেগুলো আমাদের কোনো ক্ষতি করে না, এটা হিউম্যান ফ্রেন্ডলি ইউজুয়ালি, এরা কি করছে, এরা ডিকম্পোজ করে দিচ্ছে ওই ওই পার্টিকুলার জিনিসগুলোকে। ডিকম্পোজ করলে কি হচ্ছে, এগুলো তো বেসিক্যালি অর্গানিক ম্যাটার, তাই না, এই যে তরকারি খোসা বলো আখের চিবড়ে বলো অর্গানিক ম্যাটার, মানে এদের মধ্যে প্রচুর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি আছে। তো ডিকম্পোজিশনের পর সেই মিনারেলস গুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, বা ওই ডিকম্পোজিশনের পর ওগুলোর মধ্যে যে কমপ্লেক্স ম্যাক্রোমলিকিউলস গুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে সিম্পল মলিকিউল হয়ে যাচ্ছে। তাহলে এই সিম্পল মলিকিউলস গুলোকে এবার যখন আমি সয়েলে দিচ্ছি, সয়েল কিন্তু সেগুলোকে টেনে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখো এই যে ট্রাইকো কার্ড, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়ো ফার্টিলাইজার মানে জৈব সার, অনেক সময় বায়ো পেস্টিসাইড বা জৈব কীটনাশক হিসেবেও কাজ করে, ঠিক আছে। এইখানে এটা দেখো যে এটা ইকো ফ্রেন্ডলি এবং নন প্যাথোজেনিক, ঠিক আছে। আর এটা বিভিন্ন শস্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কিছু অর্নামেন্টাল হর্টিকালচারাল বা অর্নামেন্টাল প্ল্যান্ট যেমনি প্যাডি অ্যাপেল, আখ, বেগুন, ঠিক আছে, কর্ন, ভুট্টা, তারপর হচ্ছে গিয়ে তোমার ক্যাশ ক্রপ আমরা তুলো, ঠিক আছে, ভেজিটেবল, সাইট্রাস ফ্রুট মানে লেবু টেবু ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, হ্যাঁ। এরা কি করছে, এরা জৈব সার হিসেবেও কাজ করছে, ঠিক আছে। এবং কিছু যেগুলো কি আর কি এই খাদ্যশস্য এবং এই গাছগুলোকে নষ্ট করে দেয়, যেমনি কিছু বোরার আছে, কিছু পোকা আছে, রুট বোরার, ফ্রুট বোরার, তাদের ডিমগুলোকে কিন্তু নষ্ট করে দেয়, যে পোকাগুলো এই যে পাতা খেয়ে নেয় ইত্যাদি করছে, বা ফল খেয়ে নিচ্ছে ইত্যাদি, এদের বা ফুল খেয়ে নিচ্ছে, তাদের ডিমগুলোকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে। অ্যাজোটোব্যাক্টার ভেরি ইম্পর্টেন্ট ফর নাইট্রোজেন ফিক্সেশন। ফসফরাস, ফসফরাস ফার্টিলাইজার বলেইছি যে again very important but it is given by phosphate solubilizing bacteria। এরা কিন্তু এই ফসফরাস আর নাইট্রোজেন এদের কিন্তু একটা লেভেল মেনটেন হয়, ঠিক আছে। কিছু সয়েলের বেশি নাইট্রোজেন দরকার হয়, কিছু সয়েলের কম নাইট্রোজেন দরকার হয়, সেটা কিন্তু ডিটারমাইন্ড হয়, ডিটারমাইন হয় বাই দ্য লেভেল অফ ফসফেট ফার্টিলাইজার ইউজ, ঠিক আছে। এরা কি রিলিজেস ইনসলিউবল ফসফরাস ইনটু দ্য সয়েল টু সেটেল দ্য ফসফরাস ইন ক্লে মেটেরিয়াল, মানে ব্যাকটেরিয়া গুলো
যারা আর কি যেটা বলছিলাম ক্যালসিয়াম ফসফেটকে সলিউলাইজ করে দিচ্ছে ইত্যাদি। তারপরে a very very important component that is vermicompost. ভার্মিকম্পোস্টে কি ব্যবহার করা হয় না, উই ইউজ ভার্মিফর্ম মানে কেঁচো। আমরা কেঁচো ব্যবহার করে থাকি, ঠিক আছে। এগুলো এইটা কিন্তু একটা খুব সুন্দর উপায়। নিভা কানেকশন ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব সুন্দর উপায় যেটার সাহায্যে কিন্তু আমরা তৈরি করতে পারি গিয়ে হচ্ছে বায়ো ফার্টিলাইজার। আমরা কি করব, আমরা একটা বড় পাত্র নিলাম বা বড় চৌবাচ্চা বানালাম। এইটা দেখতে হবে যে সেই চৌবাচ্চার মধ্যে কোনোভাবেই জল যেন লিক করে না আসে, মানে চৌবাচ্চাটা হলে সিমেন্টের হবে, মাটির কিন্তু হবে না। বা বড় একটা প্লাস্টিকের পাত্র নিলাম। এবার এইটার মধ্যে তরকারির খোসা, গাছের পাতা, গোবর, গোবর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাউডাং, ঠিক আছে, এছাড়া পুকুরে কচুরি পানা ফানা যা হয়েছে তুলে এনে রেখে দিবে। এবার গোবরের মধ্যে ইটসেলফ কি প্রচুর কেঁচো থাকে, প্রচুর কেঁচো থাকে। ভার্মিকম্পোস্ট দ্যাট ইজ নাথিং বাট দিস আর্থওয়ার্ম অর কেঁচো। ওকে, এবং আমরা বাইরে থেকেও যদি কেঁচো সাপ্লাই করি, গোবরের মধ্যেও প্রচুর কেঁচো থাকে। তুমি যদি বেশ কিছুদিন রেখে দাও, কেঁচো কি করবে, এদের মধ্যে এই যে অর্গানিক, আপনার কথা খুব কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে সেটা তোমার নেট কানেকশনের প্রবলেম। কেউই শুনতে পাচ্ছ না? না না বাকিরা স্যার, কেউ বলো। আপনার প্রবলেম হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। কেটে কেটে আসছে, প্রবলেম হচ্ছে। কথা হ্যাঁ, মাঝে মাঝে স্যার কাটছে, সবসময় কাটছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, মাঝে মাঝে কাটছে। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, লেট আস এন্ড দিস ক্লাস, আমি তারপর দেখছি। ওকে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার যাচ্ছে। হ্যাঁ, কেটে fine. কেটে আসছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? আই চেক, যদি কোনো প্রবলেম হয় আই মেক অ্যানাদার ভিডিও। ঠিক আছে, তাহলে এইটাকে বলছি গিয়ে হচ্ছে যে আমরা কেঁচো সার, হ্যাঁ, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, এখানে কি করা হচ্ছে যে এই যে অর্গানিক ম্যাটার গুলো আছে, হ্যাঁ, উই আর ইউজিং দিস অর্গানিক ম্যাটার। ওকে, যেটা আমি বলছি যে আমি পচা পাতা, কিছু কচুরি পানা এনে রাখলাম, এবং আমার যে রান্নাঘর আছে সেই রান্নাঘর থেকে আর কি কিছু ওয়েস্ট প্রোডাক্ট ইত্যাদি এগুলো আনছি। এগুলো এনে কি করছি যে ওই ধরনের একটা চৌবাচ্চায় রাখলাম, যে চৌবাচ্চার তলাটা কিন্তু সিমেন্ট করা, চারদিকটা সিমেন্ট করা, বা একটা প্লাস্টিকের পাত্রে রাখলাম যাতে কোনোভাবেই জল না ঢোকে। এবং কেঁচো কি করছে, যেহেতু গোবরও দিচ্ছি, গোবরের মধ্যেও প্রচুর কেঁচো থাকে, বাইরে থেকে আমরা কেঁচো দিচ্ছি, ওই যে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস আছে সেগুলোকে কেটে 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 they digest this complex organic molecules into simple organic molecules. Okay, they digest this complex organic molecules into simple organic molecules. Fine. তাহলে এই পদ্ধতিতে যখন আমরা আর কি তোমার কি হচ্ছে, ফলে এই যে ধরো কচুরি পানা which was a waste, তারপরে হচ্ছে যে দিস তরকারি খোসা মোসা ইত্যাদি যেগুলো আমরা রান্নাঘর থেকে পেয়েছিলাম সেগুলো ওয়েস্ট প্রোডাক্ট ছিল, গাছের পাতা পাতা গোবর ওয়েস্ট। তাহলে এই প্রত্যেকটা, আর গোবরকে কিন্তু আলাদাভাবেও সার হিসেবে ব্যবহার করা যায়, দ্যাট ইজ অলসো বায়ো ফার্টিলাইজার, সেটাকে আমরা গোবর সার বলে থাকি। ঠিক আছে, তাহলে এই যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, এগুলোকে কেঁচো ডিগ্রেড করছে এবং এগুলোর থেকে মিনারেল বার করে দিচ্ছে, এইগুলোর থেকে ডিফারেন্ট মিনারেল, এবং তাছাড়াও ডিফারেন্ট যে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস আছে সেগুলোকে ভেঙে সিম্পল অর্গানিক মলিকিউলস এবং ইম্পর্টেন্ট কম্পোনেন্ট লাইক নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এগুলোকে কিন্তু রিলিজ করে দিচ্ছে। ওকে, so this is nothing but vermicomposting, where earthworms they break down the complex organic molecules into simple organic molecules which are then applied to the soil. আমরা সয়েলে দিয়ে দিচ্ছি এবং গাছ আপটেক করছে। আমরা দেখবো যে কিছুদিন এটা রেখে দেওয়ার পর ওই যে তোমরা অত তরকারির খোসা মোসা ইত্যাদি সব দিয়েছিলে, সব এরকম ঝুরঝুরে পাতলা ফাইন পার্টিকেল মতো হয়ে গেছে, মাটির মতো ফাইন পার্টিকেল হয়ে গেছে। কেঁচো এগুলোকে এমন ভাবেই ভেঙে দিয়েছে। তো দিস আর নোন অ্যাজ ভার্মিকম্পোস্ট। ওকে, তারপরে আমরা চলে যাই হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ বায়ো ফার্টিলাইজার।
ঠিক আছে, আমরা জানি যে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার যখন আমরা ব্যবহার করছি তখন কি হয় যে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক পদার্থ দেওয়ার জন্য সয়েলের টেক্সচারটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সয়েলের যে একটা পার্টিকুলার টেক্সচার থাকে সেই টেক্সচারটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে কিন্তু এটা প্লান্টের যে গ্রোথ, হয়তো তৎক্ষণাৎ আমরা খুব ভালো ফসল পেলাম, কিন্তু কিছু বছর পরে জমির এতই খারত্ব বেড়ে যাচ্ছে, কন্ডাক্টিভিটি ইলেকট্রিক্যাল এতই চেঞ্জ হয়ে গেছে যে নর্মাল প্লান্ট গ্রোথও কিন্তু হচ্ছে না। সেইখানে যদি আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করি তাহলে কি বিভিন্ন অর্গানিক ম্যাটার যেহেতু জৈব সোর্স থেকে আসছে, তাই জন্য দেখা যাবে যে বিভিন্ন ব্যাকটেরিয়ার সমষ্টি ইত্যাদি আছে এবং তারাই সয়েলটাকে এনরিচ করছে বাই দিস নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস অ্যান্ড আদার মিনারেলস, যার জন্য সয়েলের টেক্সচারটাও বেটার হচ্ছে এবং লং রানে দীর্ঘকালীন আমরা দেখতে পাবো কিন্তু ইল্ড বেটার পাওয়া যাবে। হয়তো তৎক্ষণাৎ দেখতে গেলে কেমিক্যাল ফার্টিলাইজার বেটার কাজ করবে, কিন্তু লং রানে বায়ো ফার্টিলাইজার বেশি কাজ করবে। এবং অনেক বায়ো ফার্টিলাইজার, ধরো নিম টিমের পাতা ফাতা সেগুলোকে কম্পোস্ট করে আমরা যখন বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করছি, তারা যে শুধু যে মাটি আছে তার উর্বর ক্ষমতা বাড়াচ্ছে তা নয়, নিমের পাতার মধ্যে প্রচুর অর্গানিক ম্যাটার আছে, সেগুলো কম্পোস্টিং এর পর মাটিতে গিয়ে উর্বর ক্ষমতা বাড়াচ্ছে তা নয়, তারা কিন্তু এমন কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, যার মাধ্যমে মানে তাদের মধ্যে কিছু এমন নির্যাস আছে, এমন মেটাবোলাইট আছে যার সাহায্যে কিন্তু অনেক প্যাথোজেনকেও গ্রো করতে দিচ্ছে না। ইকো ফ্রেন্ডলি মানে রাসায়নিক সারের মতো এনভায়রনমেন্টকে ক্ষতি করে না, কস্ট এফেক্টিভ। তুমি ভাবো এই যে তরকারি খোসা বা পুকুরে প্রচুর কচুরি পানা সেগুলোকে এনে তার মধ্যে কিছুটা গোবরে, তো গ্রামে সব জায়গায় অ্যাভেলেবল, দিয়ে দিলাম, আমার 1 টাকাও খরচা নেই, কিন্তু সেখান থেকে আমি সার পেয়ে যাচ্ছি। ওকে, তো অনেক কস্ট এফেক্টিভ বিশেষ করে লং রানে। আর এই যে দেখা যাচ্ছে ইউরিয়া দিয়ে দিয়ে এবং এছাড়া সুপার ফসফেট, পটাশ ইত্যাদি দিয়ে দিয়ে যেভাবে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে আমরা জানি, আমাদের একটা কাজও আছে তোমাদের সিনিয়রদের, মতিঝিল লেকে ইউট্রিফিকেশন। এগ্রিকালচারাল মানে কৃষি জমিতে এত বেশি পরিমাণে এই ইউরিয়া বা সুপার ফসফেট বা পটাশ ইত্যাদি দেয়া হয় যে সেগুলো আস্তে আস্তে কি হয় যে না বৃষ্টির জলের সাথে বা এগ্রিকালচারাল রান অফে গিয়ে কোনো একটা পুকুরের মধ্যে পড়ে। তারপর কি হয়, সেই পুকুরে মারাত্মক রকমের অ্যালগাল ব্লুম, মানে পুরো পুকুরের সারফেসটা দেখবে সবুজ হয়ে ঢেকে গেছে এবং তলায় যে মাছ টাছ সেগুলো সব মরে যায়। আমরা মতিঝিল লেকে এই ব্যাপারটা নিয়ে প্রচুর স্টাডিও করেছি। দিস ইজ নোন অ্যাজ ইউট্রিফিকেশন। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য এনভায়রনমেন্ট, যেখানে অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইট ইজ নট অনলি ডেস্ট্রয়িং দ্য সয়েল, সয়েলটাকে তো নষ্ট করছেই এই রাসায়নিক পদার্থগুলো, পাশে ওয়াটার বডিজে চলে গিয়ে সেই ওয়াটার বডিজের জলগুলো কিন্তু সেখানকার প্রাণী এবং উদ্ভিদদের জন্য আর বসবাসযোগ্য রাখছে না। সেখানে সেই যে পুকুরে গিয়ে পড়ছে সেখানে কিন্তু বাস্তুতন্ত্রের পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, ইকোসিস্টেম ইজ গেটিং কমপ্লিটলি চেঞ্জ। তার কারণ হচ্ছে যে সেখানে অতিরিক্ত মাত্রায় নিউট্রিয়েন্টের জন্য প্রচুর অ্যালগি গ্রো করে যাচ্ছে সারফেসে, ফলে অক্সিজেন, টোটাল অ্যামাউন্ট অফ যে ডিজলভড অক্সিজেনের যে মাত্রা জলে সেটা মারাত্মক কমে যাচ্ছে, কারণ অ্যালগিটা ডিজলভড অক্সিজেন গুলো নিয়ে নিচ্ছে, সানলাইট পৌঁছচ্ছে না, সারফেসটা পুরো পুকুরে ঢেকে গেছে, তলায় কি হচ্ছে যে মাছ টাছ গুলো আছে সেগুলো মরে যাচ্ছে, আরো অর্গানিক ম্যাটার আরো ডিকম্পোজ হচ্ছে, আরো জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমছে, আরো মাছ মরছে, এটা হতেই থাকে। ঠিক আছে, এবং অনেক ধরনের বায়ো ফার্টিলাইজার আছে, আমরা বিভিন্ন গাছ এগুলো নিয়ে পরেও ডিসকাস করব, যেগুলো কিন্তু মানে এই ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অলরেডি সয়েলের মধ্যে যদি কোনো হার্মফুল সাবস্টেন্স থাকে, হ্যাঁ, সেগুলোকে ভেঙে দিতে সাহায্য করে। আমরাই একটা ব্যাকটেরিয়া নিয়ে রিসার্চ করি যেগুলো অতিরিক্ত মাত্রায় যদি সয়েলের মধ্যে আর্সেনিক থাকে সে আর্সেনিকটাকে নিয়ে নিচ্ছে, অতিরিক্ত মাত্রায় যদি ইউরিয়া থাকে সেই ইউরিয়াটাকে হার্মলেস প্রোডাক্ট অ্যামোনিয়ায় ভেঙে দিচ্ছে, অতিরিক্ত মাত্রায় যদি তেল থাকে কোনো সয়েলে, হ্যাঁ, অনেক সময় ইন্ডাস্ট্রির পাশে দেখা যায় যে যেখানে তেলের ইন্ডাস্ট্রি তার পাশে সয়েলে মাটিতে অতিরিক্ত মাত্রায় তেল আছে, তাহলে সেই তেলটিকেও সাধারণ হাইড্রোকার্বনে ভেঙে দিচ্ছে। তেল কি of hydrocarbon, it is broken into small hydrocarbon and finally into carbon dioxide and water. ঠিক আছে, তাহলে এই ধরনের হার্মফুল সাবস্টেন্স গুলো ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু একাধিক ব্যাকটেরিয়া রাখে। ঠিক আছে, আর এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে
বায়ো ফার্টিলাইজার কিন্তু যেখানে খুব ড্রাই এবং মোটামুটি ড্রাই কন্ডিশন, সেখানেও কিন্তু এগুলো যেহেতু ব্যাকটেরিয়া, এদের তো একটা প্রাণ আছে, এরা কিন্তু গ্রো করতে পারে। এরকম নয় যে 37-এ দিলে এরা বাঁচবে, 30-এ দিলে এরা মরে যাবে, বা ময়েশ্চার কমিয়ে দিলে এরা মরে যাবে, হয়তো গ্রোথ কম হবে, কিন্তু স্টিল সেমি অ্যারিড কন্ডিশনে, মোটামুটি যেখানে ড্রাই কন্ডিশন, সেখানেও কিন্তু এগুলো গ্রো করতে পারে। লাস্টে আমরা যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি কিভাবে এই বায়ো ফার্টিলাইজার গুলোকে আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে এই বায়ো ফার্টিলাইজারে তুমি একটা সলিউশন বানালে, হোয়াট এভার বায়ো ফার্টিলাইজার ইউ আর ইউজিং। তারপরে তুমি যে সিডলিং গুলো যেগুলোকে পুঁতবে, ধরো রাইস সিডলিং, হ্যাঁ, সেগুলোকে এবার তুমি জমিতে রোপণ করবে, সেগুলোকে 8 থেকে 10 ঘন্টা এই যে বায়ো ফার্টিলাইজারের যে সলিউশনটা জলে বানিয়েছো তার মধ্যে ডুবিয়ে রেখে দিবে। এটাকে বলে সিডলিং রুটিং। এটা একভাবে ব্যবহার করা যায়। সিড ট্রিটমেন্ট, ঠিক আছে। তো এই যে সিড ট্রিটমেন্ট, মানে এগুলো কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার, তো এক্স্যাক্টলি এইভাবেই ব্যবহার করে। এইভাবেই বায়ো ফার্টিলাইজারকে কিন্তু এইভাবেই, মানে তুমি সিড গুলোকে আর কি তুমি ইনফেক্ট করিয়ে দিচ্ছ ওই ব্যাকটেরিয়া দিয়ে। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বা ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, দে আর ইনফেক্টিং দ্য সিড, and further when these seeds are being sown, these bacteria also flourish or grow with the seed. Chemical fertilizer applied in the same way. আরেকটা হচ্ছে যে সয়েল ট্রিটমেন্ট। সয়েল ট্রিটমেন্টটা কিন্তু মোস্ট প্রেফার্ড ট্রিটমেন্ট, যেখানে আমরা বীজও নয় বা সিডলিংও নয়, ডাইরেক্ট সয়েলটাকে ট্রিট করছি। এখানে বুঝতে হবে ব্যাকটেরিয়া তো আর এমনি হাতে করে তুমি ছড়িয়ে দিতে পারবে না। প্রথম ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াল সলিউশন বানিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রেও আমরা ব্যাকটেরিয়াল সলিউশন বানিয়েছি। সয়েল ট্রিটমেন্ট করার জন্য আমরা কি করব, আমরা এই ব্যাকটেরিয়া গুলোকে বিভিন্ন আর কি যেটা বলে ওই যে ভার্মি কম্পোস্ট বলছিলাম, ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে মেশাবো, ঠিক আছে। মানে তাতে ব্যাকটেরিয়া গুলো কি মোটামুটি 3-4 মাস জীবিত থাকবে। ভার্মি কম্পোস্টের সঙ্গে ব্যাকটেরিয়া মিশিয়ে যদি সেটাকে আমি একটা প্যাকেটে করে রেখে দিই, সেটা কিন্তু 3-4 মাস জীবিত থাকবে। তা এই ধরনের আমি কিন্তু করতে পারি। এবং ফার্দার তারপরে জমিতে সেই যে ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার, যে জমির যেরকম নিউট্রিশন দরকার, অ্যাকর্ডিংলি ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে যে ব্যাকটেরিয়া মেশানো আছে সেগুলোকে আমরা ছড়িয়ে দিই। মোটামুটি 10⁻9 থেকে 10⁻11 ব্যাকটেরিয়া পার গ্রাম অফ ভার্মি কম্পোস্ট আর কি মেশানো হয়, যাতে ব্যাকটেরিয়া গুলো জীবিত থাকে। এবার যে মাটির ধরো তোমার নাইট্রোজেন দরকার, সেখানে নাইট্রোজেন ফিক্সিং, যার ফসফরাস দরকার সেখানে ফসফেট সলিউবিলাইজিং, যার পটাশিয়াম দরকার সেখানে পটাশিয়াম সলিউবিলাইজিং, এইরকম ব্যাকটেরিয়া কিন্তু আমরা ব্যবহার করে থাকি ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে ডাইরেক্ট জমিতে দিয়ে দিই। বা সিড গুলোকেও ইনফেক্ট করাতে পারি, বা সিডলিং গুলো ওই ধরনের বায়ো ফার্টিলাইজার সলিউশনের মধ্যে দিতে পারি। ওকে, টাইম শেষ হয়ে গেছে, উই এন্ড হিয়ার। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেটা অ্যাড্রেস করব। টিল দেন প্লিজ নোটসটাকে ভালো করে পড়ো। ওকে, বাই। বায়ো ফার্টিলাইজারের অনেকটা নোট দেয়া আছে, একটা নোট গেম, মানে ভ্যাসিকুলার আর ভাস্কুলার মাইক্রোরাইজা, সবকিছুর নোট দেয়া আছে, গো থ্রু দেম। বাই, গুড নাইট।